বলছেন হিংসা আর দেশ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ, কিন্তু আমি সে কথা বলি না। আমি বলি বাচ্চা দেশ বাংলাদেশ। আর এই বাচ্চা দেশটার এত ক্ষমতা দেখুন, চোখে চোখ রেখে লড়াই করার কথা বলে কার সাথে? যে দেশটা এই দেশটার জন্ম দিল, সেই দেশটার সঙ্গে আজকে চোখে চোখ রেখে লড়াইয়ের কথা বলে এই বাচ্চা দেশটা। এই কদিন আগে যে জন্মালো, বলা হয় যে স্মৃতি সতত সুখের, সেই সুখ স্মৃতির কিছু ছবি যারা এই মুহূর্তে বাংলাদেশের আমার বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা রয়েছেন তাদের জন্য একটু দেখাই। দেখুন বাংলাদেশের বিস্ফোরণের ইতিহাস, কতটা সুখের স্মৃতি আপনাদের একটু দেখাই। 20শে জুলাই 2000 সাল গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশ স্থলের কাছে শক্তিশালী বোমা পুঁতে রাখা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা সেই সময় জঙ্গি গোষ্ঠী করেছিল। এটা হচ্ছে প্রথম সুখের স্মৃতি। দ্বিতীয় দেখি আর কি কি ইতিহাস উঠে আসছে। 2001 সালের 14ই এপ্রিল রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় 10 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছিলেন। দেখি আর কি সুখের স্মৃতি রয়েছে বাংলাদেশে বিস্ফোরণ নিয়ে। 2005 সালের 17ই আগস্ট নিষিদ্ধ ঘোষিত হয়ে যাওয়া জঙ্গি সংগঠন জেএমবির একযোগে চালানো সিরিজ বোমা হামলা কেঁপে ওঠে বাংলাদেশের 63টি জেলা। আর দেখি কি সুখের স্মৃতি রয়েছে বাংলাদেশে। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই এত সুখের স্মৃতি নিয়ে আজকে বাংলাদেশে যখন জঙ্গি গোষ্ঠীগুলো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, নিষিদ্ধ হয়ে যাওয়া জঙ্গি সংগঠন তারা আবার তাদের ফর্মে ফেরার চেষ্টা করছে, আর সেইটাতে কোট আনকোট বলবো হাওয়া দেওয়ার চেষ্টা করছে অবৈধ সরকার, এই বাংলাদেশের অবৈধ সরকারটা। একটু দেখাই আপনাদের কয়েকটা ছবি। দেখুন কি করছে। 17ই আগস্টের একটা ছবি দেখাই আপনাদের, মানে ওই কয়েক মাস পিছিয়ে যাব। দেখুন এইখানে কোথাও একটা প্রস্তুতি সেদিন থেকেই বোধহয় শুরু হয়ে গিয়েছিল যে অশান্ত করে রাখবো নিজের দেশকে, পড়শি দেশকে। এই হচ্ছে তার কিছু বিক্ষিপ্ত টুকরো ছবি। আর এবার কি করছে বাংলাদেশ? এবার তারা নাকি সীমান্ত এলাকা বরাবর ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে। দেখি একটু সেই ছবি দেখি। আচ্ছা, এই স্মৃতিগুলো থেকে আমরা একটু এবার চলে আসবো আজকের দিনে দাঁড়িয়ে। দেখুন সেখানে ড্রোন নিয়ে যে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, একটু সেই ছবি আপনাদের দেখাবো। আর তার পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই ছবি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ভারত তার পাল্টা কি ব্যবস্থা নিচ্ছে বা কি প্রস্তুতি নিচ্ছে। দেখি এই যে দেখুন ড্রোন প্লান্ট, মানে আমার বলতেও হাসি পাচ্ছে। যাই হোক, ড্রোন প্লান্ট তৈরির পথে বাংলাদেশ ড্রোন প্লান্ট তৈরি করছে। কাদের সহযোগিতায়, কারা রয়েছে এর পেছনে, ক্রমশ প্রকাশ্য। এবার যখন এই ইসরায়েলের থেকে বিশেষ ড্রোন নেওয়া হচ্ছে, সেই ছবি আপনাদের আমি গতকাল দিনভর দেখিয়েছি, আজকে দিনভর দেখিয়েছি, এবার দেখাই ভারতের তরফ থেকে প্রস্তুতি কি কিছু নেওয়া হচ্ছে। গত 1-1.5 সপ্তাহ ধরে যে অনুষ্ঠানগুলো আমরা করে চলেছি, সেখানে এইটাই বারবার বলার চেষ্টা করা হয়েছে যে সহনশীল দেশ আমরা অবশ্যই, কিন্তু পায়ে পা লাগিয়ে এইভাবে এই ঝগড়াঝাটি অশান্তি পোষাচ্ছে না বস, অনেক দিন হয়ে গেছে। ভারতের একটু প্রস্তুতির ছবি দেখাই। দেখুন সবটা আমি ডিসক্লোজ করতে পারবো না, জাতীয় নিরাপত্তার স্বার্থ যেখানে সামনে আছে। কোথায় কিভাবে কি সেনা মোতায়েন হচ্ছে, পল্টন সংখ্যা জানাতে পারছি না, সাঁজোয়া গাড়ির সংখ্যা আমি জানাতে পারছি না, কিন্তু এই একটা ছবি দেখাচ্ছি। ধরে নিন আমি এইটুকু আপনাদের হিন্টস দিয়ে রাখলাম, বাংলাদেশের ভাই বোনেরা, বন্ধুরা আমার, যে আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের এই বড় বড় বুক নেই, বড় বড় কথা কতদিন থাকে আমরাও দেখব, শুধু প্রস্তুত থাকুন। একটা ট্রেলার দেখালাম, পিকচার আমি বাকি হ্যাঁ। এইবার আসি আরও একজন, ওই মানে যারা ধর্মগুরু টুরু হয়ে কয়েকদিন ধরে খুব সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন, আর ইনি ধর্মগুরু নন, ইনি একজন জঙ্গি নেতা। এনার যদি পরিচয় আরেকটু বিশদে দিতে চাই, তাহলে আফগানিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছেন, দীর্ঘদিন ধরে পাকিস্তানে ছিলেন, বিশেষ করে করাচিতে ছিলেন। বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে এর সরাসরি যোগাযোগ রয়েছে, এবং এই মুহূর্তে আইসিস বলুন বা অন্যান্য জঙ্গি গোষ্ঠী বলুন, যেখানে খুব মানে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আল কায়দা, মানে বাংলাদেশের ক্ষেত্রে আল কায়দা এবং আইসিস, এই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে যারা বাংলাদেশকে অশান্ত করে রাখতে চাইছে, তার অন্যতম একজন মাথা, যাকে কিছুদিন আগে জেল থেকে ছাড়া হয়েছে। প্রায় 200 জনের কাছাকাছি জঙ্গি নেতা যাদেরকে জেল থেকে ছাড়া হচ্ছে, এই অবৈধ সরকারটা ছাড়ছে। এই অবৈধ সরকারটা, এর নাম হচ্ছে জসিম উদ্দিন রহমানিয়া।
এই জসিমউদ্দিন রহমানিয়া জঙ্গি নেতা যা যা বক্তব্য এখানে রেখেছে, আমি বলবো যে আরো একজন মিস্টার বিনের জন্ম দিচ্ছে পাকিস্তান এবং তার মদতপুষ্ট বাংলাদেশ। আমি একটু দেখাই আপনাদের মিস্টার বিন, সরি মানে জসিমউদ্দিন রহমানিয়া কি বলছেন দেখুন। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কোন নজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও। সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूँ कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, ফিলিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তাওহীদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। আমি ভারতকে জানা বলবো, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না। যখন শুনছি আমারও খুব মজা লাগছে। চীনকে বলবো চিকেন নেক বন্ধ করে দাও, পাকিস্তান আফগানিস্তানকে বলবো কাশ্মীরের আজাদির জন্য কাজ করো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো মোদির রাজত্ব থেকে বাংলাকে আলাদা করে স্বাধীন ঘোষণা করুন, খালিস্তানি শিখদের বলবো তোমরা স্বাধীনতার ডাক দাও। ইয়ার কি হচ্ছে? মজা পেয়েছেন? ওখানে বসে বসে আপনার কোনো ধর্মগুরু একদিন উপদেশ দেবেন, কোনো জঙ্গি নেতা এই 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 চাই বলবেন, বাংলা বিহার উড়িষ্যা দাবি করবেন। ইয়ার কি হচ্ছে ওখানে বসে? মজা দেখছেন? হ্যাঁ, কি চাইছেন আপনারা? শুরু তো হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে, সেটাতে ভারত বিদ্বেষে এইভাবে এত ব্যাপ্তি নিয়ে কিভাবে সামনে আসে? কিভাবে? কি চেয়েছিলেন আপনারা? এই যে দুদিন আগেও আমরা দেখিয়েছিলাম, আরেকবার একটু যখন এই জঙ্গি নেতার কথা বলছি, তখন এই এনায়েতুল্লাহ আব্বাসীর ওই উপদেশ তিনটে ওই অবৈধ সরকারটাকে দেওয়া হচ্ছে, সেই উপদেশগুলো আরেকবার একটু আপনাদের দেখাবো। তিনখানা উপদেশ দিলে নাকি বাংলাদেশ সরকার ভারত সরকারকে কাবু করতে পারবে, টাইট দিতে পারবে। দেওয়াচ্ছি টাইট, তার আগে একটু শোনাই, দেখুন। বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব, যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। এক, প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স, তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবে তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হচ্ছে বক্তব্য। যাই হোক, আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, এবার তাদের সঙ্গে আলাপ করাবো। আজকে আমাদের সঙ্গে স্টুডিওর ভেতরে যারা রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ্র, অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা। আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দজি মহারাজ। আপনাকেও স্বাগত জানাই মহারাজ আমার অনুষ্ঠানে। তার পাশাপাশি স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন মেজর আমিন আহমেদ আফসারি, নিরাপত্তা বিশ্লেষক, পায়োনিয়ার বাংলাদেশ। আমি প্রত্যেককে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। কিন্তু শুরুতে যখন আমি এই কথা বলছি যে বাংলাদেশ তো ড্রোন ওড়ানোর ভাবনা চিন্তা করছে, ড্রোন প্ল্যান্ট তৈরি করার ভাবনা চিন্তা করছে, তো
তো ভারত কি করতে পারে, শুধু ওই ট্রেলারটুকু আমি আপনাদের দেখাবো যে ভারতের কাছে এই মুহূর্তে কি কি আছে। সূত্র মারফত আমরা যা যা জানতে পেরেছি, যদিও আমি আবার বলবো দেশের নিরাপত্তার স্বার্থে আমরা সবটা ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু যেটুকু তথ্য রয়েছে সেটুকুই বাংলাদেশের এই অবৈধ সরকারটার জন্য কাফি। দেখুন, আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় তিনি যে রিসার্চ ওয়ার্কটা করেছেন, যে ভারত এই মুহূর্তে চোখে চোখ রেখে লড়ার কথা বাদ দিন, শুধু তালিকাটা দিয়ে দিন যে কি আছে আমাদের কাছে, কি করতে পারি আমরা সেই তালিকা দিয়ে, একটু সেটা আপনাদের আজকে আলোচনার শুরুতেই দেখিয়ে নেব। সত্যজিৎ মুখোপাধ্যায় রিপোর্ট দেখুন। অ্যাডমিরাল নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিবেদী তিনি নির্দিষ্টভাবে সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে ভারত 26টা অর্থাৎ 2 স্কোয়াড্রন রাফায়েল তারা আমরা পেতে চলেছি, কারণ গত মাসেই এনএসএ অজিত ডোভাল ফ্রান্সে গেছিলেন এবং ফেব্রুয়ারিতে সম্ভবত প্রধানমন্ত্রী আবার যাবেন এবং আগামী মাসেই আমাদের সঙ্গে ফ্রান্সের চুক্তি হতে চলেছে। মোটামুটি এই যে রাফায়েল যেটা আমরা পাচ্ছি, রাফায়েল এম অর্থাৎ এটাকে নেভি এয়ার জেট বলা হয়, এই রাফায়েল এম আমরা নির্দিষ্টভাবে নিয়ে নিচ্ছি এবং এই রাফায়েল এমের মধ্যে থাকছে নির্দিষ্টভাবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং বিয়ন্ড ভিজুয়াল যে রেঞ্জ সেই মিসাইল গাইড সব থাকছে এবং অত্যাধুনিক এই রাফায়েল আমরা 26টা পাবো, যেটা আমাদের নৌবাহিনীতে মোতায়েন করা হবে এবং বঙ্গোপসাগরে আইএনএস বিক্রান্ত বা বিক্রমাদিত্যে আমাদের এটা আপাতত ইনস্টল করার চিন্তাভাবনা রয়েছে। এই বিপুল পরিমাণ সমরাস্ত্র আমাদের হাতে আসছে। একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে ফ্রান্সের থেকে আমরা স্করপিয়ন ক্যাটাগরির যে সাবমেরিন, সেই সাবমেরিন ভারতের হাতে আসতে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এবার কি সুখোই অর্থাৎ এই যে নির্দিষ্টভাবে আমরা বলে থাকি যে স্ট্রেলথ প্রযুক্তির, এই স্ট্রেলথ প্রযুক্তির যে 5th জেনারেশনের সুখোই 57 তা কি গেম চেঞ্জার হতে চলেছে ভারতের জন্য। কারণ আমরা যেটা খবর গতকালই নির্দিষ্টভাবে দেখিয়েছিলাম যে আমরা সুখোই 57 রাশিয়ার থেকে আমরা পেতে চলেছি এবং তার ডিল এর মধ্যেই হবে, কারণ এই 10ই ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মস্কো যাচ্ছেন, সেখানে তিনি একাধিক চুক্তি করবেন বলে আগাম খবর রয়েছে বিভিন্ন সূত্র মারফত। বিমলবাবুর পুরো পরিচয়টা আমি শুরুতেই দিই, আমি একটু বিশদে বলি। এবার 1971-এ এই যখন ভারত বাংলাদেশ যুদ্ধ হলো, সেই যুদ্ধে পাকিস্তানের সাবমেরিন গাজী, এই গাজী ধ্বংসের নায়ক আজকে আমাদের সঙ্গে স্বয়ং স্টুডিওতে বসে রয়েছেন। আমি প্রথমেই আপনাকে হ্যাটস অফ এবং প্রথমেই স্যালুট জানাই আপনাকে, এবং তার জন্য এই যুদ্ধ এবং তার পাশাপাশি 1965-র যুদ্ধ, যার জন্য উনি বীর চক্র সম্মানে ভূষিত হয়েছেন। আরও একবার কুর্নিশ গোটা দেশের তরফ থেকে এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেকেই আপনাকে স্যালুট জানাচ্ছেন। স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। বাচ্চা দেশ বাংলাদেশ, আমি একদম শুরু করেছি অনুষ্ঠানটা এইভাবে যে কটা দিন আগে যে দেশটা জন্মালো তারা তো বড় বড় কথা কিসের, আর আজকে আপনি বসে আছেন আমার প্যানেলে, আমার স্টুডিওয়ে, আর কিছু বলবে বাংলাদেশ? আমার আজকে সত্যি কথা বলতে কি, যখন আমি চিন্তা করি তখন হাসি পায়। হাসি পাওয়ার কারণ হচ্ছে বিগত 53 বছর আমি আমার বুকে কষ্ট যে জ্বালা সেটা বয়ে নিয়ে বেড়াচ্ছি, কারণ আর কিছুই না। এই বাংলাদেশ যে আজকে এত বড় বড় কথা বলছে, সে সময় আমাদের সাহায্য না পেলে আজকে তারা ধুলোয় মিলিয়ে যেত, সেটা ভুলে যাচ্ছে তারা। সত্যি বলছি, আজকে আমরা যদি সেদিনকে ঝাঁপিয়ে না পড়তাম তবে আজ বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যেত পৃথিবী থেকে, সেটা ওরা ভুলে গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে যারা কথা বলছে, আমি মোহাম্মদ ইউনূস সাহেবকে একটা প্রশ্ন করতে চাই আজকে, কারণ আমার অধিকার আছে, কারণ আমি এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য আমার জীবন আহুতি দেবার জন্য আমি এগিয়ে গিয়েছিলাম। আমি শুধু নয়, আমাদের নৌসেনা, বিমান সেনা এবং স্থল বাহিনী, স্থল সেনা যারা, আমরা আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম বাংলাদেশকে স্বাধীন করবার জন্য। কী জন্য? শেখ মুজিবুর রহমান ওই সময় উনি আমাদেরকে যেভাবে রিকোয়েস্ট করেছিলেন, আমাদের সাহায্য প্রার্থনা করেছিলেন। সত্যি বলতে কি, মুজিবুর রহমানের যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারা আমরা দেখেছি, আমরা অ্যানালাইসিস করেছি সমস্ত জিনিসটা। আমরা হট করে বললো, আমরা ঝট করে ঝাঁপিয়ে পড়লাম,
এটা কখনো হয়নি, ভুল এটা। বাংলাদেশ, ভারতবর্ষ কখনো বাংলাদেশের উপরে কোনো কিছু কায়েম করবার জন্য ঝাঁপিয়ে পড়েনি। আমরা দেখেছি যে ন্যায্য জিনিস, ন্যায্য একটা দাবি, সেই জিনিসটা শেখ মুজিবুর রহমান করতে যাচ্ছে। আমার প্রশ্ন এটাই মোহাম্মদ ইউনূসের কাছে, যে সেই সময় আপনি কি করছিলেন? আপনার তো তখন প্রায় 33-34 বছর বয়স, আজ থেকে 53 বছর আগে। তাহলে আপনি কেন সে সময়, বা আপনার যারা আজকে যারা এত বড় বড় কথা বলছে, তারা সে সময় কেন বলেন ভারত আমরা তোমাদের সাহায্য চাই না, আমরা যেতাম না? আমাদেরকে এত দায় পড়েছিল যে আমাদেরকে যেতেই হবে, ভারতকে মুক্ত করতে, ভারতবর্ষকে, বাংলাদেশকে মুক্ত করবার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে? কখনোই না। তাহলে আজকে আপনারা এত বড় বড় কথা বলছেন কেন? আর একটা কথা বলি, যারা আজকে ইয়ং ছেলেরা, আমি তো দেখতে পাচ্ছি, যেটা আমি দেখি, দেখুন আমি এখন বাংলাদেশে নেই, আমি 71-এ বাংলাদেশে ছিলাম, এখন আমি বাংলাদেশে নেই, আমি কিন্তু এখন ভারতবর্ষে আছি। এখান থেকে আমরা যা দেখতে পাচ্ছি, দেখুন সবই আমরা নিউজ পেপার এবং টেলিভিশনের মাধ্যমে আমরা সব কিছু দেখি। কারণ আপনারা দেখছেন যারা বাংলাদেশে আছেন, আমরা যারা ভারতবর্ষে আছি, আমরা কিন্তু টেলিভিশনের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে যেটা দেখি সেটাকেই আমরা সত্য বলে বিবেচনা করি। আজকে চিন্তা করে দেখুন, যারা এই যে আন্দোলন করছে, যারা বড় বড় কথা বলছে, ভারতবর্ষকে আমরা চাই না, ভারতবর্ষে জোর করে আমাদের বাংলাদেশে ঢুকেছিল, না, কখনো না। কারণ তারা জানেই না ইতিহাস, হিস্ট্রিটা। আমি মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনি তো তখন বড়, আপনি তো ওদের থেকে অনেক বড়, আপনি তো বোঝান, হিস্ট্রিটা বলুন, ইতিহাসকে কখনো ভুল করবেন না, ভুলে যাবেন না। ইতিহাস ইতিহাসই থাকে। ইতিহাস কোনো, পৃথিবীর যে কোনো পরিবর্তন হোক না কেন, ইতিহাস কিন্তু কখনো। কিন্তু স্যার আমি তাহলে এখানে জানতে চাই যে ইতিহাস জানানোর পাঠটা তো শেখ হাসিনাও 16 বছর ধরে দিতে পারতেন, তিনি কি সঠিকভাবে সেই পাঠটা তার দেশের মানুষকে দিতে পারেননি? যে কারণে আজকে একটা ছাত্র আন্দোলন থেকে একটা দেশবিরোধী আন্দোলন এই দেশটা চালিয়ে যাচ্ছে। এটা সম্ভব? এক। আর দুই হচ্ছে, আপনি একটা কথা বললেন শুরুতে যে ধুলোয় মিলিয়ে যেত যদি এই দেশটা, যদি সেদিনকে না ভারত পাশে দাঁড়াতো। ধুলোয় মিলিয়ে যাওয়া মানে আমি যদি ধরে নিই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া, তাহলে আমি বলবো আজকের জেনারেশন চাইছেন পাকিস্তানে ফিরে যেতে। ছাত্রনেতারা বলছেন, সেই বাইট আমাদের কাছে রয়েছে, যে আমরা চাই যদি সেরকম পরিস্থিতি হয় আমরা পাকিস্তানে চলে যাব, মিশে যাব পাকিস্তানের সঙ্গে। আমি একটু শুনিয়ে নি কি বলছেন, দেখুন অকুতোভয় এরা কি জানে ইতিহাস, দেখাবো। ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। দরকার হলে পাকিস্তানে চলে যাব। যাই হোক, আমি এই দুটোর উত্তরই চাইছি আপনার কাছে। সত্যি কথা বলেছে, তারা দরকার হলে পাকিস্তানে চলে যাবে, কিন্তু তার বাপ দাদা যারা ছিল, যারা আগের প্রজন্ম যারা, তারা তাহলে সেই সময় আমাদের সাহায্য চেয়েছিল কেন সেই পাকিস্তান থেকে সরে আসার জন্য? আমার কাছে প্রশ্ন এইখানে। যদি তারা এই কথাটাই চিন্তা করতে পারে আজকে, তাহলে কেন আজ থেকে 53 বছর আগে চিন্তা করেনি? এই বাংলাদেশ কেন 53 বছর আগে চিন্তা করেনি? কেন আমার ভাই, আমার বন্ধু, আমার দাদা, তাদের জীবন দিতে হয়েছে? আমি হয়তো বেঁচে ফিরে এসেছি, আমিও তো জীবন দেওয়ার জন্যই গিয়েছিলাম। আমি আমার ভাগ্য বলেন, যেভাবে বলুন না কেন, আমি ফিরে আসতে পেরেছি। কিন্তু যারা আসতে পারেনি, তাদের জন্য আমার ভিতরে জ্বালা আছে। আমি 53 বছর ধরে তার জ্বালাটা ভোগ করে যাচ্ছি। কারণটাই কি? আর কিছুই না। কেন, কি জন্য আমরা এই জিনিসটা করলাম? তারা যে আত্মহতি দিল, তারা কেন দিল? এই দিনটা দেখবার জন্য। আমরা কি আশা করেছিলাম যখন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যে এই দিনটা আমাদের দেখতে হবে, এই ব্লেমটা আমাদের নিতে হবে? একদমই তাই, ব্লেমটা কি দেওয়ার কোথাও চেষ্টা হচ্ছে। যাই হোক, আমাদের সঙ্গে মেজর সাহেব রয়েছেন, আমি তার কাছেও যাব, কিন্তু এই মুহূর্তে একটা খুব দ্রুত বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতি নেব, বিরতির পর ফিরে এসে যদি শেখ হাসিনার কোনো ভুল থেকে থাকে, যদি এই গত 16 বছরে ইতিহাস বোঝানোর দায়িত্ব সঠিকভাবে শেখ হাসিনা নিয়ে না থাকেন বা না পারেন, তাহলে সেটাই বা কেন? আর এই ব্লেম গেমের রাজনীতিটা কবে বন্ধ হবে? মেজর আফসারির কাছে আসবো। স্যার, আপনার কাছে জানতে চাইবো যেটা, যে দ্বিতীয় স্বাধীনতার কথা এই মুহূর্তে বাংলাদেশের মানুষজন বলছেন, তাহলে প্রথমটা কি ছিল? সেইটাকে কেন স্বাধীনতা হিসেবে তারা সেইভাবে দেখছেন না? আর যদি এক্ষেত্রে শেখ হাসিনার কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো কি কি হতে পারে বলে আপনার মনে হয়? আর এই যে ইতিহাসের পাঠের কথা বলা হচ্ছে, এই পাঠ কি সঠিকভাবে তিনি দিতে পারেননি? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেব, তার আগে দু একটি কথা বলতে চাই। যেহেতু আপনি একটা দীর্ঘ
সূচনা বক্তব্য রেখেছেন সঞ্চালক হিসাবে, কিন্তু সেখানে দুটি শব্দ আমার কানে বেঁধেছে, একটি হলো হিংসা আর একটি হলো বাচ্চা দেশ। হিংসা বাংলাদেশের মানুষের মাঝে নেই। আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতে আমরা আছি। কিন্তু আমাদের যদি কেউ হিংসার মধ্যে ফেলে দেয়, তাদেরকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আক্রমণ করি। এখন আমরা ছোট হতে পারি। আরেকটা বলেছেন বাচ্চা দেশ, 54 বছর পার হয়ে গেলে আর বাচ্চা দেশ থাকে কি করে? আপনারা দেখেন, ছোট্ট একটা দেশ সিঙ্গাপুর সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে সেখান থেকে, আমাদের একটা ডিস্ট্রিক্টের সমান। বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, এটা কখনোই ছোট দেশ হতে পারে না। আর ছোট দেশ হলেও ভারত তার আশেপাশের রাষ্ট্রগুলোকে যেভাবে ছোট ভেবে দূরে রেখেছে, এটা রাজনীতি বা বিদেশ নীতির মধ্যে পড়ে বলে বাংলাদেশের নাগরিকরা মনে করে না। আরো বলেছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। আমরা একটু আগে একজন বীর মুক্তিযোদ্ধাকে দেখলাম। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো যে আমি মুক্তিযুদ্ধে যোগ দিতে পারিনি, বয়সের কারণে তরুণ ছিলাম। কিন্তু আমি ভাগ্যবান, আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখেছি। আমি ভারতের সৈন্য কিভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল, কিভাবে কাদের সিদ্দিকী টাঙ্গাইলে পাহারা দিয়ে তাদেরকে গেস্টের মতো ঢাকায় নিয়ে আসতে হয়েছিল, আমি দেখেছি। আমার মুক্তিযুদ্ধের কারণে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ তৈরি হয়েছিল। সুতরাং আপনারা যেভাবে বলছেন ইতিহাস যে আমরা জানি না বা আমাদের প্রজন্ম জানে না, তা সঠিক নয়। আমি বাংলাদেশ, ভারত সহ সকল মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কিছু কথা বলছি। 20 জুলাইয়ের কথা বলেছেন, 2001 সালের বটমূলের কথা বলেছেন, 63 জেলায় বোমা হামলা, 21 আগস্টে আওয়ামী লীগের সভায় হামলা, এরকম ঘটনা আপনাদের গায়েও আছে, অন্যান্য দেশেও আছে। আপনারা বাংলাদেশের সকল খারাপ জিনিসকে তুলে ধরে ইতিহাস রচনা করতে চাইলে সেটা ব্যর্থ হবে। আমি সত্য বই, কোনো কিছুই মিথ্যা বলবো না। ভারতের সংসদ ভবনে আরো বলেছেন, এটা কি একটা শব্দ ব্যবহার করেছেন, ওই যে তাচ্ছিল্য করে, টিটকারি, ইয়ার্কি করা হচ্ছে। আপনারা আপনাদের সংসদ ভবনে ভারতের ম্যাপ লাগাতে গিয়ে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং আপনাদের যে আচরণ, সেটা একটা ছোট দেশ হোক আর যত দুর্বল দেশই হোক, তাদের প্রতি আপনাদের ব্যবহার আচরণ কেমন সেটার দিকে লক্ষ্য রাখা উচিত। ভারতের বাংলাদেশের জাতীয় নির্বাচনে যখন সুজাতা সিং চলে আসে, তখন কি ইয়ার্কি হয় না? যখন আমাদের রাজনীতিতে, আমাদের জাতীয় নির্বাচনে যখন আপনারা ইন্টারফেয়ার করেন, তখন কি ইয়ার্কি হয় না? আপনারা স্বাধীনতা স্বাধীন করে দিয়েছেন, আমাদেরকে বলেন এটা বিকৃত ইতিহাস। স্বাধীনতা যদি আপনারা করে দিতেন, তাহলে আমাদেরকে সম্মান করে আত্মসমর্পণ অনুষ্ঠানে সর্বাধিনায়ক মুক্তিযোদ্ধার উপস্থিত থাকার কথা ছিল। আপনারা এটাকে পাকিস্তান ভাঙার যুদ্ধ হিসাবে নিয়েছেন। পাকিস্তানের ভুল রাজনীতির জন্য পাকিস্তান ভেঙেছে, আপনাদের চতুরতার জন্য পাকিস্তান 2 খণ্ড হয়েছে, আপনাদের ভুল রাজনীতির জন্য আবার আপনাদেরও ক্ষতি হবে। একটি বড় গাড়ি, একটি ছোট গাড়ি, অ্যাক্সিডেন্ট করলে ছোট গাড়িতে ধ্বংস হয়, কিন্তু বড় গাড়িতে দাগ তো লাগে। আপনারা বড়, আপনাদেরকে তাচ্ছিল্য করে আমরা কথা বলি না। আপনাদের দাদাগিরি এই আমাদের জন্ম থেকে চলছে। এক মিনিট মেজর সাহেব, আপনি যা যা বলেছেন আমি শুনলাম, আমি আপনার বক্তব্যকে সমর্থন অসমর্থন কোনোটাই করি না, কিন্তু যে বক্তব্য আপনি রেখেছেন, আপনার বক্তব্যের পাল্টা 10টা উদাহরণ, 20টা উদাহরণ, 100টা উদাহরণ দিতে পারি, কিন্তু তাতে আলোচনা দীর্ঘায়িত হবে। আমি বলছি, আমি আজকে প্যানেলটা কেন করছি, আমি আজকে মেজর আফসারি প্লিজ, আমি আজকে প্যানেলটা কেন করছি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ নিয়ে প্যানেলটা কেন করছি স্যার, কেন প্যানেলটা করছি, এটা আপনাদের বুঝতে হবে। আপনি যে কথা বলছেন, আপনি যে কথাগুলো বলছেন, আপনি এখানে বসে ভারতের চ্যানেলে আপনি ভারতকে ভারত বিরোধিতা করবেন, এটা তো হয় না। দুটো উত্তর চেয়েছিলাম, আপনি একদম। আমি আপনার কতগুলো প্রশ্ন করতে চাই মেজর সাহেব। মানুষের সাথে মেজর সাহেব, আপনি একজন
আমি যে স্কুলে পড়াশোনা করেছি, আমার জন্ম হয়েছে জয়দেবপুরে, ওখানে হিন্দু ছাত্র আমার বহু আছে। হ্যাঁ। আমি জকি তারা আছে মেজর সাহেব, তারা কি আর বাংলাদেশে আছে? আপনার বন্ধুরা বাংলাদেশের আজকের পরিস্থিতি এইরকম কেন হলো? এইটা মেজর একটু সাহেব, আমাদের বলেন তো, এই আমাদের আজকের এই মেজর পরিস্থিতিটা সাহেব, কেন হলো এইটা আমাদের একটু বলেন। না, কেন আমি আমাকে অনুষ্ঠান বলি, করতে আমি হচ্ছে কেন? কতগুলো প্রশ্ন করি মেজর কেন সাহেব। বাংলাদেশে আমাকে অনুষ্ঠান কেন করতে মেজর হচ্ছে? আপনি সাহেব, আমাকে এটা আপনাকে একটু আমি বলুন। কতগুলো প্রশ্ন করতে চাই। এটা একটু বলুন। আমিও করতে চাই। না, নিশ্চয়ই করবেন। না, একই একই সব প্রশ্ন হবে, সব প্রশ্ন হবে। শোনেন না, এক মিনিট দাদা। মেজর আফসারি, আমি যেটা জানতে চাইছি, আমাকে আজকে বাংলাদেশ নিয়ে প্যানেলটা কেন করতে হচ্ছে? কেন করতে হচ্ছে? বাংলাদেশের এখনকার পরিস্থিতি কেন করতে হচ্ছে স্যার? বাংলাদেশ মাথাচাড়া দিয়ে উঠছে। কিসের মাথাচাড়া দিয়ে উঠছে? কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে? আপনাদের দেশে যেটা হলো ছাত্র আন্দোলনের নামে, সেইটাকে কি আপনারা অস্বীকার করতে পারেন যে আজকে সনাতনকে আক্রমণ করা হচ্ছে? আজকে সনাতনকে আক্রমণ করা হচ্ছে স্যার, এইটা আপনি অস্বীকার করতে পারেন? এটা বিক্ষিপ্ত ঘটনা। ছাত্র এটাকে বড় করে আন্দোলন দেখানো শুরু হচ্ছে। হয়েছিল। আপনাদের ভারতের ছাত্র মিডিয়াতেও আন্দোলন শুরু হয়েছিল। মিডিয়া আছে। স্যার, কোনো ছাত্র মিডিয়া আন্দোলন একটু শুরু হয়েছিল। বলি। আজকে এই দেশটা কোথায় এসে পৌঁছেছে? না, আমি কোথায় এসে পৌঁছেছে? আজকে জঙ্গি গোষ্ঠীগুলো মাথাচাড়া কেন দিচ্ছে? আমাকে একটু বলতে দাও। কেন দিচ্ছে? আমি আসবো শুধু এক মিনিট। আমি দ্বিতীয় স্বাধীনতার উত্তরটা দিয়ে নেই। আপনি প্লিজ, প্রশ্ন করেছেন স্যার দ্বিতীয় প্লিজ, স্বাধীনতা জঙ্গি কেন? গোষ্ঠীগুলো কেন মাথাচাড়া দিচ্ছে? না, যদি আরেকটা বিস্ফোরণ হয়, বাংলাদেশের ভাই বোনেদের কি মৃত্যু হবে না? আমি বলি ওনার সেখানে দেশে সংখ্যালঘু সংখ্যালঘু আমি দেখা বলছি, হবে? আমার দেখার দরকার নেই। আমি আমার দেখার আপনার দরকার। দেশে মুসলমান মেজর সাহেব, এখন মেজর সাহেব, ক্ষমতা দখলের লড়াই চলছে। মেজর সাহেব, বাংলাদেশের মাটি কার হবে? ক্ষমতা দখলের লড়াই চলছে। কোন জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের মাটি নেবে? বাংলাদেশের মানুষেরই থাকবে। মেজর সাহেব, গ্যারান্টি দিয়ে বলছি। আমি আপনাকে সরকারটা বলুন। অত্যন্ত সম্মানের সঙ্গে দুটো প্রশ্ন করতে চাই। আমি আসবো মহারাজজি, আসবো। আপনি একটু আগে বলেছেন যে আপনার বহু বন্ধু ছিল হিন্দু। মেজর সাহেব আছে এখন। বাহ, তারা আছে এখনো বাংলাদেশে? তাদের দুটোকে আপনি টেলিফোনে ধরুন। মেজর সাহেব, আপনার দেশে জঙ্গি গোষ্ঠী উঠুক, আপনার দেশ জঙ্গলে রাজত্ব হোক, আমার ব্যথা লাগতে পারে, কারণ আপনি অস্বীকার করতে পারেন আপনি মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত হয়ে আপনি সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলেন। মেজর সাহেব, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনাদের মুক্তিযুদ্ধের প্রবাদ প্রতিম শেখ মুজিবুর রহমানকে গিয়ে প্রশ্ন করুন, তিনি বলবেন সেখানে ভারতের অবদান কতটা। আপনার কথায় কিছু যাবে আসবে না। আমি আপনাকে আমি জানি আপনি সরকারি প্রবক্তা, তা না হলে মুজিবুর সাহেবকে মুজিবুর সাহেবের মূর্তি তো ওনারা ভেঙে দিয়েছেন। অম্বিকাজি, এক মিনিট, আপনার বাড়িতে আজ রাতের মধ্যে চড়াও হবে। আমি আপনাকে বলি মেজর সাহেব, আমি আপনাকে বলি, আমি অন্য কোনো বিষয়ে কনসার্ন নয়, আমি বলছি ওপারে যারা আছে আপনার মতন তারা আমারও আত্মীয়। আমি জাস্ট আপনাদের প্রশ্ন করি যে ওখানে যারা হিন্দুরা আছে তাদের ওপর হামলা হচ্ছে কি হচ্ছে না আপনি বলুন, তাদের প্রাণ যাচ্ছে কি যাচ্ছে না আপনি বলুন, আমরা যে ঈশ্বরকে মানি সেই মন্দিরগুলো ওখানে ভাঙছে কি ভাঙছে না বলুন। আপনারা একজন সাধুকে ধরে রেখেছেন, তিনি দেশ বিরোধী হন, তিনি দেশপ্রেমিক হন, তিনি উকিল পাচ্ছেন না, উকিলকে পিটিয়ে মারছেন, বলুন এটা কোন ভদ্র সভ্য দেশ হয়? আপনি মাথা চাড়া দেন, কিন্তু মাথায় উকুন হলে মেজরের কাছে আসবো, ওনার কাছে উত্তর তো নেব ডেফিনেটলি। বাংলাদেশে নূর হোসেনরা আছে, বাংলাদেশে আবু সাইদরা আছে, বাংলাদেশে সাত বীর শ্রেষ্ঠ আছে। আপনারা যদি দাবি করেন 7 দিন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, আমরা 9 বছর করতাম, 90 বছরে দেশ স্বাধীন করতাম। হ্যাঁ মহারাজ, দেবারতী, প্রথম কথা হচ্ছে মেজর আনসারি অনেক কিছু বলছিল, তো আমি এইমাত্র যখন উনি এই গণতন্ত্র, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো, বা উনি 9 দিনে আমরা 9 দিনে করেছি, ওনারা 90 দিনে করতেন, এই সমস্ত বক্তব্য যখন উনি বলছিলেন, ঠিক সেই সময়, একদম ঠিক সেই সময়ে বাংলাদেশ থেকেই, আমি জানি না কোনো দর্শক আপনাদের চ্যানেল নিশ্চয়ই দেখছেন, তিনি আমাকে আমার ইনবক্সে একটি মেসেজ করেছেন, সেই মেসেজটা আপনাকে বলি। বাংলাদেশে এই মুহূর্তে যারা সনাতনী সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়, মানে আমি বলতে চাইছি পার্টিকুলারলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিক, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে যারা মুভমেন্ট করছেন বা যারা লড়াই করছেন, তাদের অফিসিয়াল অর্গানাইজেশনের নাম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এই সনাতনী জাগরণ জোটের খাগড়াছড়ি জেলার সমন্বয়ক শ্রী প্রান্ত দাসের মা, যিনি একজন 50 বছর বয়সী একজন মাতৃশক্তি, একজন মা, যার নাম চুমকি রানী দাস,
তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে। এটা লেটেস্ট আপডেট, একদম লেটেস্ট আপডেট। এই যে মেজর সাহেব বলছিলেন না এত কথা, আমি ওনাকে ছোট্ট করে প্রশ্ন করি যে বাংলাদেশে সংখ্যালঘু বিষয়ক কি কোনো দপ্তর আছে? বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষগুলো থাকে তাদের কোনো রকম অসুবিধা, তাদের অসহায়তা, তাদের ওপরে ঘাড় ধাক্কা দিয়ে এই যে জোর জুলুম। আচ্ছা মেজর সাহেব, আমি জানি না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আপনি বলছিলেন যে আপনার কলেজে, আপনার বিদ্যালয়ে আপনি হিন্দু ছাত্রছাত্রী, আপনার অনেক হিন্দু বন্ধুরা রয়েছেন, আমি জানি না, কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশে যে ফতোয়া দেওয়া হয়েছে যে কোনো হিন্দু রমণী, কোনো হিন্দু মা, কোনো হিন্দু বোন তারা শাখা সিঁদুর পরে রাস্তায় বেরোতে পারবে না, মেজর সাহেব আপনি কি এটার উত্তর দিতে পারেন? এই সভ্যতাই কি আপনাদের বাংলাদেশের, এই বর্বরতাই কি আপনাদের বাংলাদেশের বর্তমান আচরণ? আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে এবং আপনার দেশের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তার কারণ এখানে যারা স্টুডিওতে রয়েছেন তারা কতজন আছেন আমি জানি না। আমার পূর্বপুরুষ, আমার ঠাকুরদার বাবা, তিনি কুমিল্লার ভূমিপুত্র ছিলেন, সেই জন্য আমরা মনে করি যে আমাদের শিকড় ওপারের মাটিতে আছে। কিন্তু আজকে বলুন, আমার ঠাকুরদার বাবা যেভাবে 46 সালে পালিয়ে এসেছিলেন, কেন পালিয়ে এসেছিলেন? আমার মাতৃকুল যারা পালিয়ে এসেছিলেন ঢাকা বিক্রমপুর থেকে 71-এর পর, তারা কেন পালিয়ে এসেছিলেন? আজকে ঠিক সেই কারণে, একই কারণের জন্য আজকে বাংলাদেশের মধ্যে আজকে যাকে নিয়ে আলোচনা হচ্ছে, যাকে গ্রেপ্তার করে, যার আইনজীবীরা 51 জন আইনজীবী তার পক্ষে দাঁড়িয়েছেন বলে তিনি আমাদের সন্ত সমাজের একজন প্রতিনিধি, তিনি ভারতের নাগরিক হন, বাংলাদেশের নাগরিক হন, তিনি পাকিস্তানের নাগরিক হন, তিনি সনাতনী সম্প্রদায়ের একজন মানুষ, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিলেন। শুধু তাকে দিয়ে ক্ষান্ত হননি, তার সাথে সাথে 17 জন সন্ন্যাসীকে আপনারা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছেন। 17 জন সন্ন্যাসীর মধ্যে 4 জনকে আপনারা গ্রেপ্তার করেছেন। শুধু চিন্ময় কৃষ্ণ দাস একা নয়, তার সাথে আরো 3 জন সন্ন্যাসী তারা গ্রেপ্তার হয়েছেন। দয়া করে উত্তরটা দিন। আমি একটু বিরত করি, আমি ওনার একটু উত্তরটা নেব, আর তার সঙ্গে আমি 3টে জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। যে এই যে জসিমউদ্দিন রহমানিয়ার প্রতিক্রিয়া আমি একদম শুরুতে দেখাচ্ছিলাম, উনি যে কথা বলছেন, চীনকে বলবো চিকেন নেক বন্ধ করে দাও, পাকিস্তান আফগানিস্তানকে বলবো কাশ্মীর আজাদির জন্য কাজ করো, খালিস্তানি শিখদের বলবো তোমরা স্বাধীনতার ডাক দাও, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো মোদির রাজত্ব থেকে বাংলাকে আলাদা করে স্বাধীন ঘোষণা করো। এগুলোকে আপনি সমর্থন করেন? শুনুন, আমি জানি যে যুদ্ধ কখনো শান্তি ফিরিয়ে আনে না। যুদ্ধ শুরু হয় টেবিল থেকে, আবার যুদ্ধ শেষ হয় টেবিলে বসেই। সুতরাং যুদ্ধের যে উস্কানিমূলক কথাবার্তাগুলো হয় সেটা এক ধরনের প্রপাগান্ডা। এটাই যে আমার সাথে যে একজন সমরবিদ আছেন উনি জানেন এগুলো কিছু কথা হতেই পারে, আর মুখের কথাই যুদ্ধ হয় না। কিন্তু যুদ্ধের জন্য সময়, ইস্যু, এবং যেমন ফিলিস্তিনিতে যুদ্ধ হচ্ছে, এখানে কারা কারা ওদেরকে সহযোগিতা করছে, কারা করছে না, ইসরায়েলি দিয়ে কারা করছে, কাদের ইস্যুটা শক্ত, এইগুলো কিন্তু বিবেচনায় আনা হয় যুদ্ধের জন্য। যুদ্ধের মরাল ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেখানে ইস্যু খুব ইম্পর্টেন্ট। এখন আমি আপনাদের কথার উত্তর দিতে চাই, যেই বিক্ষিপ্ত ঘটনা কি হচ্ছে এখন বাংলাদেশে, এই ঘটনাগুলোর জন্য বিচার হবে। আপনার কাছে এই ঘটনাগুলো বিক্ষিপ্ত ঘটনা? 20 কোটির দেশের যা যা ঘটনাগুলো ঘটছে এগুলো বিক্ষিপ্ত ঘটনা? আমার দেশ, তাহলে উনি ভারত অ্যাটাক করুন। আপনার দেশে জন্মগ্রহণকারী আপনার সহনাগরিকের উপর আক্রমণ করছেন কেন? আমি বলছি যুদ্ধের জিগিরটা কি জন্য তোলা হচ্ছে? ভারত অ্যাটাক করে যুদ্ধের জিগিরটা কি জন্য তোলা হচ্ছে? আপনি তো একজন মেজর, যুদ্ধের জিগিরটা কি জন্য তোলা হচ্ছে? উপদেষ্টা মণ্ডলী, ইউনূস সরকারে, অবৈধ সরকারটার যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তারা এক একজন জঙ্গি নেতা। তাদের সমর্থনে, তাদের সঙ্গে কথা বলে, তাদের উপদেশ অনুযায়ী দেশটাকে চালাচ্ছেন ইউনূস সরকার। আপনার সহযোগিতা, আপনার পরামর্শ নিচ্ছেন না কেন? আপনি তো বলছেন যুদ্ধ একটা সময় নির্ধারণ করে, তো আপনার পরামর্শ নিচ্ছেন না কেন? ইউনূস সরকার, অবৈধ সরকারটা। বেশ, আমি উত্তর নেব। একদম শুরুতে অনুষ্ঠানের আপনাদের ওই দেখাচ্ছিলাম না বাংলাদেশের সুখের স্মৃতিগুলো, আর এবার দেখুন এই যে বিক্ষিপ্ত ঘটনাগুলোর কথা বলছেন। কিছুক্ষণ আগে মহারাজজিও যে প্রসঙ্গটা উল্লেখ করলেন, খাগড়াছড়ি, বাংলাদেশেরই এই ঘটনাটা দিকে একটু নজর রাখবো প্রথমেই, যেখানে এক হিন্দু নারীকে খুন করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ওই নারী চুমকি রানী দাস, যার স্বামী তপন কান্তি দাস, তিনি বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের নেতা, তাকে খুন করা হয়েছে। আচ্ছা, কিছুক্ষণ আগে নেত্রকোনা থেকে যে খবর আমাদের কাছে এসছে, সেখানে মন্দির ভাঙা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, কালী মূর্তির ওপর হামলা চালানো হয়েছে। দেখুন কি অবস্থা দেখুন, কালী মূর্তি, কালী মন্দিরের ওপর হামলা, কালী মূর্তির ওপর হামলা।
এবং এটা তো আজকে একদিন হঠাৎ একটা ছবি আসছে দেখাচ্ছে এরকম নয়, ভুরি ভুরি এরকম ছবি আসছে। কিছু ছবি আমরা দেখাতে পারছি না, কিছু ছবি দেখাতে পারছি না। দেখুন এবার সুনামগঞ্জের ছবি, সনাতনীদের উপর লাগাতার হামলার ঘটনা ঘটছে, লাগাতার। আমি আবার বলছি, কিছু ক্ষেত্রে কিছু ছবি আমরা দেখাতে পারছি না, ইভেন ব্লার করেও দেখাতে পারছি না, দেখাতে পারছি না। আমরা চাই না কোনো রকম অশান্তকর পরিস্থিতি নতুন করে তৈরি হোক, আমরা পারছি না দেখাতে সেই ছবিগুলো। যেটুকু দেখাতে পারছি সেইটুকু আপনাদের দেখাচ্ছি। সুনামগঞ্জে হামলার ঘটনা, সেই ছবি দেখাচ্ছি, আগুন লাগানো হচ্ছে। আমি জানি না মেজর সাহেব আপনি দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত ঘটনাগুলো? আমাকে বলার সময় আমি বলবো এগুলো সব, আমাকে একটু সুযোগ দিয়ে কথা বলুন বলার। বলুন এই 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 বিক্ষিপ্ত ঘটনা, এই বিক্ষিপ্ত ঘটনা বলেন বলেন বলেন। আমি বললাম, হ্যাঁ বলেন। আমি বললাম এই যে যোদ্ধা আমাদের স্বাধীনতার জন্য অংশগ্রহণ করেছিলেন, আমি জানি ওনাকে কতটুকু সম্মান করে বাংলাদেশের মানুষ, এবং আমরা ডেকে স্বর্ণ পদক পর্যন্ত দিয়েছি, এবং সকল সময় আমরা ইনভাইট করি বিজয় দিবসে, ঈদ দিবসে। যাই হোক, এখন একটা কথা এখানে আসছে, পায়ে পা রেখে কে কি করছে এটা জনগণ বিচার করবে। যুদ্ধ কাম্য নয়, এবং এই বাংলাদেশ ভারত যদি কখনো যুদ্ধ হয়, কখনো যদি হয়, তাহলে যে বড় তার দায়ভার বড়। বাংলাদেশ বড় হলে এই যুদ্ধ হতো না, ভারত বড়, যুদ্ধ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তাকে জানতে হবে। আর যুদ্ধ যদি বাধাতে হয় তাহলে ভারত কি বাধাতে হবে? এখন আসেন এই যে ঘটনাগুলো আপনারা, এখন যে ঘটনাগুলো ঘটছে, বিগত 15 বছর আমাদের যে পুতুল সরকার ছিল, এই আপনারা জানেন ক্যামেরার পিছনে, গল্পের পিছনে অনেক গল্প থাকে। শোনেন, এখন কথা হলো যে স্বাধীনতার জন্য এই যে বীর মুক্তিযোদ্ধা এখানে আছেন, আমি ওকে স্যালুট জানাই এবং আজীবন আমরা জানাবো, কিন্তু সেই সম্মান রক্ষা করার দায়িত্ব তাদেরই যারা এখানে অংশগ্রহণ করেছিলেন। কোন উদ্দেশ্যে করেছিলেন সেটা আমরা দেখবো না। উনি বলেছেন বঙ্গবন্ধু ডেকেছেন, বঙ্গবন্ধু ডাকেননি, ডেকেছেন তাজউদ্দিন প্রবাসী সরকার এবং কর্নেল উসমানী সর্বাধিনায়ক, তখন জেলে ছিলেন শেখ মুজিব যখন যুদ্ধ শুরু হয়। এটা নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই, আমি সত্য ইতিহাসটা বলছি। স্যার আমি একটু আপনাকে বিরত করছি, আমি একটু বিমল বাবুর কাছ থেকে উত্তর নিয়ে নিই যে আপনি যে কথা বলছেন এটা সমর্থনযোগ্য কিনা। হ্যাঁ, সে সময় আমার সময় তো বিজ্ঞাপনে চলে যাবে। আমি গিয়েছিলাম, আমি আপনাদের দেশে আপনি টাইম পাবেন, আপনি টাইম পাবেন। আমি গিয়েছিলাম আপনার দেশে, কার আহ্বানে? ওই একটি লোক, শেখ মুজিবুর রহমান, তার দিকে তাকিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম। সুতরাং বুঝতেই পারছেন, আমরা নিজের ইচ্ছে করে যাইনি, আমরা কাউকে কোনো কিছু করবার জন্য যাইনি, আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা মানবিকতার খাতিরে গিয়েছিলাম। আপনি ভারতবর্ষকে চেনেন না, ভারতবর্ষ অন্য জিনিস। ভারতবর্ষের লোকেরা শান্তিপ্রিয় লোক, কিন্তু কেউ যদি খোঁচা দেয় তখন সে আর সেই শান্তিটা রাখতে পারে না। এটাই তো এখন কি আপনারা হাত কামড়াচ্ছেন? সেদিন ভারতকে না ডাকলে ভালো হতো, আজকে তাহলে পাকিস্তানের সঙ্গে অধিবাসী ছিলাম, উনি বলেন ভারত চিনি না। আমরা আমার এই উত্তরটা একটু দিয়ে দিন প্লিজ, এই উত্তরটা একটু দিয়ে দিন। না এই উত্তরটা একটু দিয়ে দিন প্লিজ। আমি আপনার কাছেই থাকছি, আপনারই উত্তর চাইছি। আমি বলছি, সেদিনকার জন্য কি আজকে কোথাও আপনাদের আফসোস আছে যে ভারতের সেদিনকে ভারতকে আহ্বান না জানিয়ে আজকে যদি পাকিস্তানের সঙ্গে মিশে যেতে পারতেন, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হতে পারত, তাহলে আপনারা তৃতীয় বিশ্বে রাজ করতে পারতেন। উত্তর দেব। হ্যাঁ, আপনারা যদি বাংলাদেশকে, কারো কোনো দেশ স্থায়ী বন্ধু হয় না, স্থায়ী শত্রু হয় না, কিন্তু স্থায়ী প্রতিবেশী হয়। আমরা আপনাদের স্থায়ী প্রতিবেশী। মনে রাখবেন, আপনার পেটের মধ্যে একটা টিউমার হলে উপস্থাপনা করতে পারবেন না। আপনার বুটের নিচে, পায়ের নিচে একটা পিন থাকলে আপনি বাসা থেকে বেরিয়ে হেঁটে আসতে পারবেন না। আপনারা বলেন আপনাদের পেটের ভিতরে আমরা টিউমার, আমরা অ্যাটমিক এনার্জি ভারতের ভিতরে। আপনারা আমাদের সাথে সুসম্পর্ক না রেখে ভারতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমি প্রথমে একটু বিমল বাবুর কাছে আসবো। বিমল বাবু, একটা বিষয় একটু এখানে জানতে চাইবো, যে যেটা বিভিন্ন তথ্য বা সূত্র বলছে যে একাধিক জঙ্গি গোষ্ঠী সক্রিয় হয়ে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যাটা। আমি একদম শুরুতে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছিলাম। 90-এর দশকের সংগঠন হুজি, যাকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং আরও অনেকগুলো দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তারাই আবার মাথাচাড়া দিচ্ছে, তারাই আবার সক্রিয় হয়ে উঠছে। আর এই ক্ষমতা দখলে এক জঙ্গি গোষ্ঠী অপর জঙ্গি গোষ্ঠীকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে আবারও এই ধরনের এই যে তথ্যগুলো আমি তুলে ধরছি এখন, এই রকম কোনো মানে ভুল পদক্ষেপ, বিস্ফোরণ, গ্রেনেড হামলা, মানে ক্ষমতা জাহির করতে গেলে যে আমি বড় দাদা,
মানে কোনো জঙ্গি গোষ্ঠী ধরুন ভাবছে, ধরুন জামাত ভাবছে আমি বড় দাদা, হুজু ভাবছে না আমি বড় দাদা, এইগুলো করতে গিয়ে যদি বাংলাদেশের ওপরেই একটা এরকম কোনো প্রাণঘাতী হামলা হয়ে যায়, এই কোনো জঙ্গি গোষ্ঠী তাদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে যদি করে ফেলে, তাতে তো আমার ভাই বোনেরা সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক নির্বিশেষে প্রাণ যাবে। কিন্তু এই থ্রেটের মধ্যে, এই থ্রেটের মুখে কি বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, কি মনে করছে না? আমার যেটা মনে হয় যে আজকে বাংলাদেশ যে জায়গায় পৌঁছে গেছে, তাদের সামনে আর কোনো রাস্তা নেই। তারা, আমি বলছি, একটা ভবিষ্যৎবাণী করছি আমি, এই বাংলাদেশ নিজেদের জালে নিজেরা ফাঁসবে এবং নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করে মরবে। কারণ তাদের একটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে তারা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আজকে যে জঙ্গি সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে, কাদের জন্য, কে তার জন্য দায়ী? আমরা ভারতীয়রা? নেভার, কখনো নয়। একটা প্রশ্ন একটু মহারাজজির কাছে রাখতে চাইবো যে উনি এটা কিভাবে দেখছেন। সৌরভদা একটা ব্যাখ্যা দিচ্ছেন ঠিকই, কিন্তু তার পাশাপাশি এই যে সংখ্যা লঘুদেরকে বেছে নেওয়া আক্রমণের জন্য, এই সনাতনীকে আক্রমণ বা সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা কি সার্বিকভাবে সংখ্যা গুরুদের পাশে পাওয়ার জন্য, যেটা বার্তা দেওয়া যে আমি আমার অস্তিত্ব জাহির করছি, সেটা যে কোনো জঙ্গি গোষ্ঠী হোক না কেন, যে কোনো সম্প্রদায়, যে কোনো এই সংখ্যাগুরু সম্প্রদায় হোক না কেন, তারা কি এইটা জাহির করার চেষ্টা করছে কোথাও যে বাকি সংখ্যাগুরু ভাই বোনেরা দেখো যে আমি সংখ্যালঘুর উপর আক্রমণ করছি, সার্বিক সমর্থন তাহলে আমার দিকে আসুক, এইটা কি কোথাও মানে সামনে দাঁড়াচ্ছে, সামনে আসছে? মহারাজজি, দেবারতী, দুর্বলের ওপর অত্যাচার কারা করে? দুর্বলের ওপর যারা অত্যাচার করে তারা কখনো সবল বা সবলতার প্রতিভূ হতে পারে না। আমি অনেকক্ষণ ধরে হাত তুলছিলাম, দুটো তিনটে কথা বলা খুব প্রয়োজন। আমরা এখানে বসে এই কথাগুলো বলছি। গত 3রা ডিসেম্বর সুনামগঞ্জে প্রায় 105টির কাছাকাছি হিন্দুদের বাড়িঘর, 90টির কাছাকাছি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ 6টি হিন্দু মন্দিরকে ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের মা বোনের সম্ভ্রম নিয়ে টানাটানি করা হয়েছে। দ্বিতীয় কথা, উনি অনেক কিছু বলছিলেন। আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করি, ওনাদের একজন ছাত্র সমন্বয়ক বলে এক ভদ্রলোক আছেন যার নাম সার্জিস আলম, ছাত্র সমন্বয়ক। সার্জিস আলম আছেন, হাসানাত আবদুল্লাহ বলে একজন আছেন। আবার হঠাৎ করে 5ই ডিসেম্বরের পর, হঠাৎ করে 5ই ডিসেম্বর না, সরি 5ই আগস্টের পর গজিয়ে ওঠা একটা সংগঠন ইনকলাব মঞ্চ, যাদের মূল কনভেনারের নাম হচ্ছে শরীফ ওসমান বিন হাদির। এরা কারা? এরা কিভাবে ভারতবর্ষকে আক্রমণ করছে, ভারতবর্ষের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে? আর আরও একটা বিষয়, আচ্ছা দেবারতী, ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইসকনকে ওদের বাংলাদেশের সরকারপক্ষীয় আইনজীবী স্বতঃপ্রণোদিতভাবে মামলা করলেন যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। মেজর সাহেব কি বলতে পারেন ইসকন সারা বাংলাদেশে একটা জায়গাতে কোনোভাবে কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষ বা কোনো হিন্দুর উপরে অত্যাচার করেছে? উনি দেখাতে পারেন। আরেকটা শেষ 10 সেকেন্ড দেবারতী, সেটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকা, ভারতবর্ষের জাতীয় পতাকাকে পদদলিত করা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে। একটু সংক্ষেপে প্রশ্নগুলো করতে হবে। আমি একটু বলি, 2 মিনিট আমাকে সময় দেন, 2 মিনিট প্লিজ। মহারাজজি প্লিজ। মেজর আফসারি কারোর সাথে যুদ্ধ চায় না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ চায় না। এটা দেশের 350 জন এমপি, সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সকল হাই অফিসিয়াল, সমগ্র পুলিশ পালিয়ে গেছে, পৃথিবীতে আর নাই। অন্যায় অত্যাচারের জন্য, এটা পুতুল সরকারের জন্য, সেই দেশেরকে উস্কানি দিয়ে আপনারা যুদ্ধে নামানোর চেষ্টা করছেন। গরিত কাজ। আমরা যুদ্ধ চাই না। আপনারা ওই ছোটখাটো ঘটনাগুলোকে বড় করে দেখিয়ে আবার বাংলাদেশকে যুদ্ধে জড়িত করতে চাচ্ছেন। আবার ছোটখাটো ঘটনা। আপনি তো মানে র্যাঙ্কিং এ আমাদের দেশের অজিত ডোভালের মতন। দেশে আলুর দাম কত মেজর সাহেব? আপনার দেশে আলুর দাম কত? আলু পটেটো ষড়যন্ত্র। আপনারা পুতুল সরকার করে এই আলুর ব্যবসা, ডিমের ব্যবসা, বিদ্যুতের ব্যবসা করেছে।
বাংলাদেশ না আপনি আরে মরে শোনেন যাবে না মশাই, আরে শোনেন, আপনারা আমি পেঁয়াজ না আমি দিলে আপনাকে বলছি আপনাদের মেজর করোনা সাহেব, ইনজেকশনের আপনি টাকা একটু আগে, দাম পাই আমরা। আরে বাবা একটু আপনারা শুনুন, কিনে আরে আসছেন। আপনি বলতে আর দাঁড়ান, আপনি যতক্ষণ করোনা বললেন। ইনজেকশনের টাকা ও আপনারা মেরে দিয়েছেন। মেজর সাহেব, মেজর সাহেব আপনাকে একটা বিদায় প্রশ্ন, দিলাম। মেজর ওকে, সাহেব ভালো- আপনাকে ভারত ভালো জিজ্ঞাসা, থাকুক, বাংলাদেশ ভালো থাকুক। আলুর দামে এত রেগে গেলেন কেন আপনি? পেঁয়াজের দাম কত? আলুতে এত দোষ মেজর সাহেব, আলুতে এত দোষ প্লিজ মেজর সাহেব, প্লিজ আমি আমার রিকোয়েস্ট, আপনি আলুর দামে এত রেগে যাবেন না। এত আগে এতগুলো ইস্যু উঠলো, আপনি তাতে রেগে গেলেন না, আর আলুর দামে প্যানেল ছেড়ে চলে যাবেন বলছেন? আমি বলছি মেজর সাহেব, বেশি কথা আপনার বলেন কেন? কাছে অন্যের মেজর সাহেব, বিষয়ে নাক গলানো বন্ধ করুন। মেজর সাহেব, মেজর সাহেব, কি মুশকিল, ভারতবর্ষ বিদ্যুৎটাও আমার দেশ থেকে নেন, আর আপনার আলুর দামে দেবারানী, বলবো না। ইলিশ বিক্রি হচ্ছে না কেন মেজর সাহেব? বিদ্যুৎটা আমার দেশ থেকে নেন, জলটা আমার দেশ থেকে নেন, রপ্তানি হচ্ছে আমার দেশ থেকে, গম আমার দেশ থেকে নেন। রাশিয়া ইউক্রেন তো বন্ধ করে দিয়েছে, রাশিয়া আর ইউক্রেন তো গম বন্ধ করে দিয়েছে। ভারত থেকে যেটুকু গম যাচ্ছে, আর আপনি বলছেন অন্য দেশের ব্যাপারে নাক গলাবেন না। বাংলাদেশে যত শোনেন, ধর্মীয় ভাবে বাংলাদেশে কোনো বিভেদ নাই। সব রাজনীতি এবং ঠিকই না, না, বলেন। একে একটু উত্তর নেব। আপনাদের একটা পায়তারা, আফসারি সাহেব, আপনাদের আফসারি সঙ্গী, সাহেব, আফসারি সাহেব। আপনাদের প্রিয় মানুষ ক্ষমতাচ্যুত হওয়াতে আপনাদের ধৈর্য অন্য দেশের ব্যাপারে না বলতে চাই না। আপনার স্পিরিটকে আমি সম্মান জানাই মেজর মেজর সাহেব। বাংলাদেশের তরুণরা জাগ্রত, চির উন্নতম শীত। হ্যাঁ, ভারত বিরোধিতায় উন্নত। ভারতের জাতীয় পতাকা পদদলিত করতে উন্নত। এগুলো বিকৃত কথা না, আপনারা বাংলাদেশের তরুণরা ও হাসিনার অন্তর্বাস চুরি করে, অন্তর্বাস চুরি করে, সেই জন্য চুরি করে, উন্নতম আমরা বললাম বদনা চুরি করে। বাংলাদেশে কি নির্বাচন হবে? যে সরকারটা চলছে সেটা এই মুহূর্তে সিলেক্টেড সরকার, ইলেক্টেড সরকারের অপেক্ষায় আমরা থাকবো কি? সেই ছবি কি দেখতে পাবো? মেজর আফসারির কাছে আসবো, তার আগে একটু আপনাদের জানিয়ে রাখি, গতকালও আপনাদের সেই ছবি বা খবরও জানিয়েছিলাম। ওনার তথ্য, মানে আমি জানি না ওনার কাছে হয়তো এই তথ্যটা নিয়ে আমি একটু জানিয়ে রাখি। গতকালও একটা মালগাড়ি গেছে ভারত থেকে বাংলাদেশে, মাল বোঝাই হয়ে, সেখানে ওই নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য, সবজিপাতি, এই সমস্ত কিছু রয়েছে। যাই হোক, আমি যেটা জানবো এবার স্যারের কাছ থেকে, মেজর আফসারি, আমি যেটা জানতে চাইছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে ইলেকশনটা বাংলাদেশে আপনারা একটা কাজ করুন, 16 তারিখ ঘোষণা করে দিন, 16ই ডিসেম্বর। এটা ওটা বড় দিন আপনাদের জন্য, ওই দিন না, আপনারা এত সাজেশন দিতে চান কেন? আপনি উপস্থাপক হয়েও তো দাদাগিরি আমি সাজেশন দিইনি, সাজেশন আমার নির্বাচন আমার আপনাদের একটা দেশে কবে সিলেক্টেড, হবে না হবে, আপনাদের আপনারাও সাজেশনেই চলছে, আপনাদের দেশটাও সাজেশনেই চলছে, আপনাদের দেশটাও সাজেশনেই চলছে। একটা ভালো দিন, ওই জন্য বললাম আর কি। যাই হোক, আপনার দেশের জন্যই বলছি। তবে তেল হয় না, তিলে হয়। আপনি এত এত নগণ্য মনে করেন কেন বাংলাদেশের মানুষ? নগণ্য মনে করিনি। ও মা, এ কি কথা, এ কি কথা? অন্তর্বর্তী সরকারটা এই মুহূর্তে সাজেশনে চলছে। আপনার কোনো প্রশ্ন আছে মেজর আফসারির কাছে? না, মোটামুটি সবই হয়েছে। আমার শুধু একটাই জানার কথা, সেটা হলো যে যেহেতু এই বাংলাদেশের সাথে আমি জড়িত, সেই হিসাবে আমার একটা জিনিসই জানার কথা, যে আপনারা যেভাবে আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি কি ঠিক কি? এই জন্যই কি আপনারা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলেন? পাকিস্তান থেকে বেরিয়ে এসে এরপরে আপনাকে নেব একটা একটা করে, সবার একটা করে উত্তর দেই। এটা আপনি দেখেন, আমি আপনাকে সম্মান করি, যেহেতু স্বাধীনতা যুদ্ধে আপনি অংশগ্রহণ নিয়ে করেছেন, অত্যন্ত স্যালুট জানাই। কিন্তু আপনার তো ভূমিকা হওয়া উচিত, এই দেশ যেন ধুলোয় মিশে না যায়। আপনার তো ভূমিকা হওয়া উচিত, যাকে জন্ম দিয়েছেন তাকে গলা টিপে হত্যা করা আপনার ভূমিকা হওয়া উচিত না? আমাদের ভারতের সাথে, প্রতিবেশীর সাথে, ইভেন মায়ানমারের সাথে কখনো যুদ্ধ চাই না আমরা। আমি সমর নীতিতে যুদ্ধ যখন বাঁধবে বাংলাদেশ আর ভারত যুদ্ধ হবে না, তখন অনেক রকম যুদ্ধ হবে। শোনেন, এগুলো যেগুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটার বিচার হবে, আমরা চাই। একটা প্রশ্ন করে সকল এমপি, সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী আপনাদের নাই মনে করেন এক রাত? আমাদের 3 দিন সরকার ছিল না, কোনো বিশৃঙ্খলা ছিল না। বাংলাদেশ প্রশ্ন করেছিলেন দ্বিতীয় স্বাধীনতা কেন? আমাদের যে বাচ্চারা, আমাদের যে অনুজ, তাদেরকে আমরা বা বিশ্ব মনে করতো মোবাইলে থাকে, বাংলাদেশের রাজনীতির সাথে সম্পর্কিত নাই, মুরগির ফার্মের মতো
করে থাকে, কিন্তু তাদের হাতেই কিন্তু একটা পুতুল সরকারের পতন হয়েছে, একটা স্বৈরাচার এখন যেটা সরকারের চলছে, পতন এটা কি হয়েছে। সরকার? এটা কোটা আন্দোলন থেকে হোক, আর এখন যেটা যেখান থেকেই চলছে, হোক। মেজর আফসারি কিছু মনে করবেন না, সরকারই নেই। কিছু মনে করবেন না, আপনাকে অনেক 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 মানে অনেক বেশি মেরুদণ্ড যুক্ত মনে হলো। এখন যে সরকারটা অবশ্যই। চলছে তার থেকে আপনি আমাদের যদি এই মেরুদণ্ড- সরকারটার দায়িত্বভারে থাকতেন তাহলে হয়তো এই ছবিটা অন্যরকম হতো। যাই হোক, আমি একদম শেষ করবো আজকে অনুষ্ঠান। মহারাজজির বোধহয় থাকতেও পারি। একটা প্রশ্ন না, না, রয়েছে, খুব থাকতেও ছোট পারি। করে, একদম 10 কোনো সেকেন্ডে অসুবিধা মহারাজজি নেই। আপনার প্রশ্নটা দেবো, 10 সেকেন্ডে। আমার মেজর আনসারির কাছে ছোট্ট নিবেদন, যদি সত্যি ভারতবর্ষকে আপনারা সত্যি বন্ধু দেশ, প্রতিবেশী দেশ বলে মনে করেন, দেখুন পাকিস্তান অনেক দূরে, কিন্তু ভারতবর্ষ আপনাদের পাশে, ঢিলচোরা দূরত্বে। সত্যি কথা। ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের 140 বাবা, কোটি পাকিস্তান দেশের সরকার, এটা পতাকা বুঝুন। আমাদের পতাকা দেশবাসী বাড়াবেন না গর্ব। একদম। সেই পতাকাকে ভারত বাবা, পদদলিত বাংলাদেশ করার দুঃসাহস বাচ্চা। দেখাবেন না। জাতীয় পতাকাকে ভারতের না, তৈরি কোনো তো দেশের ভাষা হচ্ছে পতাকাকেই পাকিস্তান, অবমাননা বাংলাদেশ। করুক, এটা মেজর আপনি এটা চায় মেনে না, চলুন। বাংলাদেশের না, বেশ অধিকাংশ বেশ মানুষ বেশ চায় বেশ না। বেশ বুঝতে পেরেছি।